এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছে কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। অনলাইন সাংবাদিকতাও আসছে সম্প্রচার কমিশনের অধীনে, নীতির খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। পাঁচ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে সারা দেশে, সিলেট চট্টগ্রাম অঞ্চলে আবার পাহাড় ধসের আশঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিরাজ, সিরিজ জয়ের প্রত্যয়। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে অনলাইন গণমাধ্যম নীতিমালা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নিবন্ধন ছাড়া কোনো অনলাইন সংবাদ মাধ্যম চলতে পারবে না, এমন বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বলা হয়েছে অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে, তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তা দেখভাল করবে তথ্য মন্ত্রণালয়। সরকারি হিসেব অনুযায়ী দেশের অনলাইন গণমাধ্যমের সংখ্যা প্রায় 1800। এর বাইরেও নামে বেনামে চলছে বিভিন্ন অনলাইন গণমাধ্যম। তবে এসব অনলাইনের বেশিরভাগেরই কোনো নিবন্ধন নেই। আর এসব গণমাধ্যমকে একটি কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। সে লক্ষ্যেই অবশেষে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা। অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত হইতে হইবে। অর্থাৎ এই কমিশনটা হলো সম্প্রচার কমিশন নামে একটা কমিশনের প্রস্তাব করা হয়েছে। সেটা একটা আলাদা আইন, মানে প্রক্রিয়াধীন আছে সম্প্রচার আইন। জাতীয় সম্প্রচার আইনটা যখন পাশ হবে তখন ওই কমিশনটা এক্সিস্টেন্সে চলে আসবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, সংবাদপত্রের অনলাইন সংস্করণের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই, তবে বিষয়টি সম্প্রচার কমিশনকে অবহিত করতে হবে। কমিশন এটা শুনানি দেওয়ার পরে, দুই পক্ষকে শোনার পরে নির্দেশনা জারি করতে পারবে না, জরিমানা আরোপ করতে পারবে। গণমাধ্যম প্রতিষ্ঠানের কোনো তথ্যপত্র যদি কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুণ্ণ করে, কাউকে যদি আহত করে, তিনি অভিযোগ করবেন কমিশনের কাছে। জাতীয় সম্প্রচার কমিশন অনলাইন গণমাধ্যমের জন্য গাইডলাইন তৈরি করবে। বিজ্ঞাপনের হার ও ফিও নির্ধারণ করে দেবে কমিশন। অনলাইন গণমাধ্যম বলতে বাংলাদেশের মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মির্জা ফখরুল সহ দলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ডাকলেও ঢাকার রাস্তায় দেখা যায়নি বিএনপির নেতাকর্মীদের। তবে রাজধানীর বাইরে কিছু জায়গায় পুলিশের বাধা উপেক্ষা করে মাঠে ছিলেন তারা। কর্মসূচি পালনের সময় পুলিশ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি দলটির। পাহাড় ধসে আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে রোববার বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হয়। এর প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপি মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এ সময় বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। হামলার প্রতিবাদে দিনাজপুরে মিছিল ও বিক্ষোভ করে জেলা বিএনপি। সিলেটে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। গাজীপুর ও নরসিংদী সহ বিভিন্ন জেলায় পুলিশি বাধায় কর্মসূচি পালন সম্ভব হয়নি বলে দাবি কেন্দ্রীয় বিএনপির। দলটির নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই এ হামলা হয়েছে। তারা বেপরোয়া, উদ্ধত ও সন্ত্রাসের আশ্রয় প্রার্থী। আর এই কারণেই উপদ্রুত এলাকা দেখতে যাবার পথে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর আক্রমণ করতে দ্বিধা করেনি। কারণ রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির প্রোটেকশন ও উস্কানি সন্ত্রাসীদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করার প্রতিবাদে যে কর্মসূচি, সেই কর্মসূচি যে পুলিশের আক্রমণ এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং শুধু বিএনপি নয়, বিশিষ্ট নাগরিক, মুক্তচিন্তার লেখক, সাংবাদিকরাও হামলা নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী। নিয়ম কানুন মানা আওয়ামী লীগের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, কারা কি উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরেক প্রশ্ন জবাবে মন্ত্রী বলেন, পাহাড় ধসের ঘটনা প্রাকৃতিক দুর্যোগ। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, তাদের পুনর্বাসনের কাজও চলছে। পাহাড় ধসের ঘটনা নিয়ে রাজনীতি কাম্য নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। আমরা তদন্ত করে দেখছি কারা ঘটিয়েছেন। আমরা
কেন ঘটিয়েছেন, কি উদ্দেশ্যে ঘটিয়েছেন, এগুলো আমরা তদন্ত না করে বলতে পারবো না। একটা ঘটনা ঘটেছে, এটা যেরকম সত্য, এবং কারা ঘটিয়েছে তার পিছনে লোক কেউ আছে নিশ্চয়ই, সেটা আমাদের দেখার বিষয় আছে। আমরা সমস্ত বিষয় তদন্ত করার পরে আমি আপনাদেরকে জানাতে পারবো। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ ও ভর্তুকি পরিবর্তনের দাবি করেছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান। ব্যাংক লেনদেনে বাড়তি আবগারি শুল্ক ও গ্যাস বিদ্যুতে ভ্যাট প্রত্যাহারের দাবিও করেছেন তারা। 2017-18 অর্থ বছরের বাজেট উত্থাপনের পর থেকেই সমালোচনায় মুখর জাতীয় সংসদ। বিরোধী দল তো বটেই, নিজ দলের সংসদ সদস্যদেরও বিরোধিতার মুখে পড়তে হচ্ছে অর্থমন্ত্রীকে। আবগারি শুল্ক যেটা দিয়েছেন এটা প্রত্যাহার করেন। মূল আলোচনার বিষয় আবগারি শুল্ক হলেও আলোচনা চলছে ভ্যাট এবং নানা প্রকল্পে বরাদ্দ ও ভর্তুকি নিয়েও। আপনি অর্থমন্ত্রী, আপনার দায়িত্ব এই সংসদে বাজেট পেশ করা। সংসদে এই 350 জন সদস্য ঠিক করবে সংসদের জনগণের কল্যাণে কোনটা থাকবে কোনটা থাকবে না, এটা আপনি সিদ্ধান্ত নেবেন না। সুতরাং আপনার এই একগমি ব্যবস্থাটা বন্ধ করেন, কথা কম বলেন। ব্যাংকের দুর্নীতির তদন্তের বদলে মূলধন বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন সংসদ সদস্যরা। হলমার্কের কেলেঙ্কারির পর অর্থমন্ত্রী বলেছিলেন 3-4 হাজার কোটি টাকা এটা কিছুই নয়। আজকে সেই 3-4 হাজার কোটি টাকা যদি কিছুই না হয়, তাহলে কেন 400 কোটি টাকার জন্য সারা দেশের মানুষের মধ্যে একটা আক্ষেপ ক্ষোভ জমে দিচ্ছেন? এটা কার সাথে করা হচ্ছে সেটা আমরা জানি না। আমার স্পিকার, সংসদ সদস্যদের অভিযোগ, ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে করের বোঝা চাপানো হচ্ছে নিম্ন মধ্যবিত্তদের উপর। গ্যাস ও বিদ্যুৎ বিলের উপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারেরও দাবি জানান তারা। সাধারণ জনগণের কথা চিন্তা করে আপনি ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বৃদ্ধির যে প্রস্তাব করেছেন, অনুগ্রহ করে তা প্রত্যাহার করে নেবেন। আমাদের সমাজের বুনিয়াদ হলো কৃষি এবং গ্রাম, তাই আমি অনুরোধ করব কৃষির ক্রমবর্ধমান উন্নয়নকে অব্যাহত রাখতে গেলে কৃষির ভর্তুকি প্রত্যাহার নয়, আরো বৃদ্ধি করা হোক। মাননীয় স্পিকার, আলোচনার শুরুতে সংসদে উপস্থিত থাকলেও কিছুক্ষণ পর সংসদ ভবন ছেড়ে যান অর্থমন্ত্রী। 30 মিনিট পর্যন্ত মুলতবি করা হলো। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ অংশ নেন। বিকল্পধারার সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হকও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। ইফতার আগে রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় 4 নেতা ও মুক্তিযুদ্ধ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ইফতারে যোগ দিয়ে। সারা দেশে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে এই মাসে। জুনের প্রথম 2 সপ্তাহে 9170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত বছরের তুলনায় প্রায় 3500 মিলিমিটারেরও বেশি। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তর। এতে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে। জুনের শুরু থেকে দেখা দিয়েছে বর্ষা। মৌসুমী বাতাস এখন বাংলাদেশের আকাশ জুড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এ মাসে সারা দেশে বৃষ্টি হয়েছে 9000 মিলিমিটারেরও অধিক, যা গত 5 বছরের তুলনায় কয়েক গুণ বেশি। আর পাহাড়ি এলাকা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজারে বৃষ্টি হয়েছে 3000 মিলিমিটার। আর এতে কয়েকদিন পর পর পাহাড় ধসের সতর্কতা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির সাথে কিন্তু পাহাড় ধসের বা ভূমিধসের একটা যোগসাজ রয়েছে। যারা পাহাড়ের পাদদেশে আছে, বিশেষ করে যারা নতুন নতুন মাটি কেটে ওখানে ঘরবাড়ি করেছে, সেখান থেকে তাদেরকে সরে যেতে হবে। সকাল 10টা থেকে 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এবং স্পেসিফিক্যালি বলেছি আমরা চিটাগাংয়ের কথা, রংপুর, ময়মনসিংহ, সিলেট। চলতি মাসের 25 তারিখ পর্যন্ত থেমে থেমে সারা দেশেই বৃষ্টি অব্যাহত থাকবে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 91 মিলিমিটার, শ্রীমঙ্গলে 90 মিলিমিটার, আর ঢাকায় হয়েছে 44 মিলিমিটার বৃষ্টি। যদি এল নিনো ইভেন্টটা স্ট্রং না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে বর্ষা মৌসুমী বৃষ্টিটা ভালোই হবে। এই বছর আমরা জুন মাসে যে বৃষ্টিটা পেয়েছি সেটা মোটামুটি 20% অ্যাবাভ নর্মাল আছে, অন অ্যান অ্যাভারেজ 20% অ্যাবাভ নর্মাল আছে, এবং গত বছরের তুলনায় বেশি আছে।
জুন থেকে সেপ্টেম্বর 4 মাস বর্ষা মৌসুম, তাই ভারী বৃষ্টি হলেই পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য এলাকায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এতে নতুন করে আতঙ্কিত রাঙামাটির মানুষ। খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিচু এলাকা। রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। বৃষ্টিতে ব্যাহত হচ্ছে সংস্কার কাজ। প্রশাসন বলছে সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে 1 থেকে 1.5 মাস লাগতে পারে। খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, মেহেদীবাগ সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। শহরের চেঙ্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। কক্সবাজারে ধসের কারণ পাহাড় থেকে পড়ে এক বন্য হাতি মারা গেছে। ভোরে শহরের কলাতলির বড়ছড়া পাহাড়ি এলাকায় ঘটনা ঘটে। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সর্দার শরীফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দেশে এ মাসের প্রথম 2 সপ্তাহে। এপ্রিলে একটা প্রতিবেদন দেখেছিলাম যে এপ্রিলে গত 35 বছরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তার মধ্যে এবার সর্বোচ্চ। এবং এবার বৃষ্টিটা কিন্তু শুরু হয়েছে মূলত এপ্রিল মে, এই সময়টা পুরোটাই বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টির সাথে এই যে কনসিকুয়েন্সগুলো আসে, পাহাড় ধস আসে, বজ্রপাত প্রচুর হয়েছে। এবার বজ্রপাতে মানুষ মারা গেছে। আবহাওয়ার পরিবর্তনটা অনেক বেশি আসলে চোখে পড়ছে। জুলাই শীতকালেও আমরা এরকম করেছিলাম যে শীত সবচেয়ে কম পড়েছে এবছর, এবং এবছর গরম খুব বেশি পড়েছে, সেটা নিয়েও আমরা আসলে অনেক কথাবার্তা বলেছিলাম। আবহাওয়ার পরিবর্তনের কথা জানি না, কিন্তু আবহাওয়া কিছুটা চরম ভাবাপন্ন হওয়ার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ এবার গরম বেশি পড়েছে এবং যে বৃষ্টি এবং আগামী কয়েকদিনে যে বৃষ্টির আভাস অধিদপ্তর দিচ্ছে, সেই বৃষ্টিতে আসলে শুধু পার্বত্য এলাকায় আসলে পাহাড় ধসের ব্যাপারটি নয়, আরো কয়েকটি এলাকা আমরা দেখছি যে বড় থেকে সিলেট মৌলভীবাজার বড় ছোট মাঝারি কিছু দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে চাকমা রাজা দেবাশিস রায় আমাদেরকে বলছিলেন যে সরকার সহ সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে যারা এখন আশ্রয়কেন্দ্রে যাননি তাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা এবং কিছু প্রিকশন এই মুহূর্তে নিতে হবে। এই আর্লি বন্যাও হয়েছে, আমরা জানি যে অনেক বড়র অনেক ক্ষতি হয়েছে। সবকিছু মিলে আর কি আবহাওয়ার পরিবর্তন। বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছিলাম যে ভবিষ্যতে যাতে আর এরকম না হয় সেজন্য একটা মহাপরিকল্পনা পার্বত্য অঞ্চলে নেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। এখন সেটা নিলে এবং সেটা বাস্তবায়ন হলেই হয়। মহাপরিকল্পনা শুনলেই ভয় লাগে। আসলে হ্যাঁ, পরিকল্পনাই বাস্তবায়ন হয় না। মহাপরিকল্পনা একটা বড় ব্যাপার হচ্ছে, সেটি ডিপ ফ্রিজে খুব দ্রুত ঢুকে যেতে পারে না। কিন্তু আসলে যদি কিছু করতে হয় তাহলে যখন ঘটনাটা ঘটবে 2007 সালে যে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে 27টি না 28টি যে সেটি এখনই কার্যকর। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি কোনো কিছু ঘটে তাহলে তাৎক্ষণিক পরিকল্পনার চেয়ে আসলে একটা বড় পরিকল্পনা থাকা উচিত। যাই হোক, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রীর ধর্ষণ মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। এই মামলায় অভিযোগ গঠন হবে 9 জুলাই। ঢাকার 2 নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এই তারিখ দিয়েছেন। সকালে বনানীতে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 5 আসামিকে কারাগার থেকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয়। তাদের উপস্থিতিতে হয় শুনানি। শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ভিত্তিহীন বলে নানা যুক্তি দেন, কিন্তু আদালত এসব যুক্তি নাকচ করে আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের দিন ঠিক করেন। আদালত যুক্তিযুক্ত মনে করে 2 জন আসামির বিরুদ্ধে 9-1 ধারা এবং আর বাকি 3 জন আসামির বিরুদ্ধে 9-1-এর 30 ধারায় অভিযোগ আমলে নেওয়া হয়েছে। এরপরে 4 শুনানির জন্য ডেট আছে 9-7 তারিখে। তাদেরকে রিমান্ড নিয়ে সুই ঢোকানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে যে অমানসিক নির্যাতন করেছে এবং তারা বলেছেন যে তাদের লিখিত একটি কাগজ এনে তারপর তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। শাফাত ও নাইম ধর্ষণে সরাসরি অংশ নেন, বাকি 3 জন তাদের সহযোগিতা করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক। গত 6 মে বনানী থানায় অভিযোগ দায়েরের পর 8 জুন আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মামলায় 47 জনকে সাক্ষী করা হয়েছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য চলে যাচ্ছে অনুপম দেব আপনার কাছে।
হ্যাঁ, বাংলাদেশ দল ফিরে এসেছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা হয়েছে, আমাদের আসলে সামনে আরো ব্যস্ত সূচি আসছে। অস্ট্রেলিয়া বাংলাদেশে 2টা টেস্ট খেলতে আসছে, তারপরে অক্টোবরে আবার আমরা যাব সাউথ আফ্রিকায় একটা ফুল সিরিজ খেলতে। সুতরাং আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যাই পেয়েছি সেটাকে আরো যাতে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেটাই এখন টাইগারদেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। আরো কিছু খবর আছে, সেগুলো জানাবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে যা থাকছে। অনূর্ধ্ব 23 দল নিয়ে অ্যান্ড্রু ওয়ার্ডের মিশন শুরু। চান পর্যাপ্ত সময় খেলোয়াড়দের চাপ মুক্ত রাখার পরামর্শ। এশিয়া কাপের জন্য নির্ধারিত সময়ে ফ্লাড লাইট বসানোর চেষ্টায় হকি ফেডারেশন, প্রতিশ্রুতি দিচ্ছে এনএসসি। নয়টা 30-এ ফিরলাম, রাত 9টায় বাংলাদেশে। অভিষেক সিরিজ থেকেই দলের সাফল্য যেন বাড়তে শুরু করেছে। ছোট্ট ক্যারিয়ারে দলের সব বড় অর্জনের সাক্ষী মেহেদী মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলাকে অন্যতম সেরা মনে করছেন, বলছেন এই অভিজ্ঞতা কাজে লাগবে আগামীতে। এই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সাফল্য চান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি টাইগার স্কোয়াডে সবচেয়ে তরুণ মেহেদী মিরাজ। পাকিস্তান ভারতের বিপক্ষে 2 প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স ছিল সাদামাটা। মূল আসরে মিরাজের সুযোগ হয়েছে মাত্র একবার। অস্ট্রেলিয়ার সঙ্গে পরিত্যক্ত ম্যাচে হাত ঘুরিয়েছিলেন। কন্ডিশন বুঝে সঠিক কম্বিনেশনে জায়গা হয়নি। স্বপ্নময় এক টুর্নামেন্টে ব্যাটে বলে অবদান রাখতে পারেননি মিরাজ। তাতে অবশ্য আক্ষেপ নেই। দলের অর্জনে সন্তুষ্ট তিনি। বলছেন সমৃদ্ধ হয়েছে অভিজ্ঞতা। হয়তো এশিয়ার কন্ডিশনে খেলা হলে হয়তো আমি খেলতাম, বাট ওটা নিয়ে আমার ওয়ারিড না। আমি সবচেয়ে বড় জিনিস যেটা, আমি অনেক কিছু শিখেছি। এখন আমরা সেমিফাইনাল খেলছি, একটা টাইমে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব আইসিসির অনেক বড় বড় ইভেন্টে। এটা আসলে আমাদের গ্রো আপ হচ্ছে এখন থেকে মেন্টালিটি। আমাদের জুনিয়র যারা আছে আমরা দেখে শিখছি। ইংল্যান্ডের বিপক্ষে দুরন্ত টেস্ট অভিষেক আন্তর্জাতিক সার্কিটে মিরাজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে রেখেছে। সামনের অ্যাসাইনমেন্ট আগস্টে, আসছে অস্ট্রেলিয়া। 3 লায়ন্সের পর এবার অজি বধের লক্ষ্য মিরাজের। ফুলে চেষ্টা করব সিরিজ উইন করার জন্য ইনশাআল্লাহ, কারণ আমাদের টিম এরকম ব্যালেন্স টিম। সবাই জানে যে আমাদের টিম অনেক ভালো টিম। শুধু আমরা ওয়ানডেতেই ভালো খেলি না, টেস্টেও আমরা প্রুভ করছি যে দেশের মাটিতে টেস্ট জিতেছি ইংল্যান্ডের সাথে। শ্রীলঙ্কায় যে শ্রীলঙ্কার মাটিতে আমরা টেস্ট উইন করছি, বাট সবাই জানে যে না, আমরা টেস্টেও শক্তিশালী দল হয়ে উঠছি। ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াকে আটকাতে মিরাজ টাইগারদের মূল অস্ত্র। কন্ডিশন পক্ষী থাকবে। সামর্থ্য মতো পারফর্ম করলে আরো একটা অসাধারণ সিরিজের সাক্ষী হতে পারবেন। সে অপেক্ষাতেই আছেন মিরাজ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের জন্য ঘোষণা হয়েছে 36 সদস্যের প্রাথমিক দল। নিজের প্রথম মিশনে প্রত্যাশার চাপ বড় হতে দিচ্ছেন না কোচ অ্যান্ড্রু ওয়ার্ড। তরুণ ফুটবলারদের তৈরি করতে পর্যাপ্ত সময় চেয়েছেন তিনি। বাড়তি চাপ সমালোচনা প্রভাব ফেলতে পারে তাদের খেলায়, মন্তব্য করেছেন তিনি। ভুটান বিপর্যয়ের পর আপাতত হিমাগারে ফুটবল। মাঠে খেলা নেই জাতীয় দলে। বাফুফের পরিকল্পনায় প্রাধান্য অনূর্ধ্ব 23 দলে। প্রথম মিশনে সে দলকেই সামলানোর চ্যালেঞ্জ নতুন কোচ অ্যান্ড্রু ওয়ার্ডের। ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টে প্রস্তুতির জন্য পাওয়া গেছে 1 মাস সময়। সে সময়ের মধ্যে গুছিয়ে নেবার আশা ওয়ার্ডের। আমি চাই ছেলেরা নির্ভর থাকুক। বাড়তি প্রত্যাশা তাদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তবে তাদের নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ ধরে রাখতে চাইব। পুরো দলকে এখনো একসাথে না পাওয়ায় আছে অস্বস্তি। অসুস্থতার কারণে অনিশ্চয়তা জুয়েল রানা, হেমন্তকে ঘিরে। ফেডারেশন কাপের চোট এখনো ভোগাচ্ছে রুবেল মিয়াকে। সবাইকে এখানে একসাথে পাইনি। চোটের কারণে অনেকে রিপোর্ট করেনি। আমার লক্ষ্য গোছানো ফুটবল খেলা। পরিকল্পনা মতো এগুলে 1 মাসেই পর্যাপ্ত প্রস্তুতি সেরে নেওয়া যাবে। চ্যাম্পিয়নশিপের ভেন্যু ফিলিস্তিনে হওয়াতে সংবাদ সম্মেলনে এসেছে নিরাপত্তা ইস্যু। প্রতিবেশী ইসরায়েল হয়ে ভেন্যুতে যোগ দেবেন ফুটবলাররা। জর্ডানে যাব, জর্ডান থেকে আমাদেরকে প্যালেস্টাইনে যেতে হবে। যাওয়ার সাথে পথে মনে হয় হয়তো আমাদেরকে ইসরায়েলের উপর দিয়েই যেতে হবে। স্বাভাবিকভাবে যে এএফসির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং এএফসি এই দায়িত্বটুকু নিয়েছে বিদায় আমার মনে হয় যে এখানে খেলার আয়োজন করেছে। মঙ্গলবার বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। প্রায় 1 মাসের ক্যাম্প শেষে সেখানে চূড়ান্ত হবে 23 সদস্যের স্কোয়াড। বাংলাদেশের প্রথম ম্যাচ 19 জুলাই জর্ডানের বিপক্ষে। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের সময়সীমা বেঁধে দিয়েছে এএইচএফ।
এশিয়া কাপ শুরুর 1.5 মাস আগে কাজ শেষ করতে হবে। সেপ্টেম্বরে স্থাপনার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। প্রয়োজনে এইচএফ এর কাছে সময় বাড়ানোর আবেদন করবে ফেডারেশন। ঘরের মাঠে এশিয়া কাপ হকি আয়োজন নিয়ে কাটছে না অনিশ্চয়তা। শুরুতে এশিয়ান হকি ফেডারেশনের শর্ত ছিল আসর হতে হবে কৃত্রিম আলোয়। আগস্টের মধ্যে ফ্লাড লাইট লাগানোর কাজ শেষ করার চ্যালেঞ্জ নিয়েছিল ফেডারেশন, তবে আমলাতান্ত্রিক জটিলতায় সম্ভব হয়নি এখনো। এবার নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। টুর্নামেন্ট শুরুর 1.5 মাস আগে ফ্লাড লাইটের নিশ্চয়তা চায় তারা, কিন্তু এখনো কাজ শুরু করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে তো? আমার মনে হয় সম্ভব, 45 জায়গায় সম্ভব হবে না। টুর্নামেন্ট 45 শুরু করতে অগাস্টের মধ্যে করতে হবে। পদ্ধতিগত কারণে একটু ডিলে হয়েছে ওয়ার্ক অর্ডার দিতে, আর তারা বলছে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কাজ শেষ হয়ে যাবে। আমরা আই থিঙ্ক উই ক্যান রিকোয়েস্ট এশিয়ান হকি ফেডারেশন যে আমাদের কাজ ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। ফ্লাড লাইট নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা কেটেছে, এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। চলতি মাসেই কাজ শুরুর আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদ। দ্রুত কাজ শেষ করতে চায় এনএসসি। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তবে এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে তো সকলেই আনন্দ পাবো, আর যদি সম্ভব না হয় তাহলে আমাদের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠানের আগে যদি আমরা এটা শেষ করতে পারি, নিশ্চিতভাবে এটির প্রচেষ্টাই আমাদের চলছে। 12 অক্টোবর শুরু হবে এশিয়া কাপের 10ম আসর। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। পোশাক শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন 20 রোজার মধ্যে দেওয়ার কথা থাকলেও অনেক কারখানায় এখনো দেওয়া হয়নি। কিছু কারখানা আবার নামমাত্র বোনাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিকেরা। তবে বিজিএমইএ বলছে ছুটি শুরু হওয়ার আগে সব কারখানাতে নিয়ম অনুযায়ী বোনাস দেওয়া হবে। ঈদ এলেই বেতন বোনাস নিয়ে দুশ্চিন্তায় থাকেন পোশাক শ্রমিকরা। এবার 20 রোজার মধ্যেই শ্রমিকদের বোনাস ও কারখানার সামর্থ্য অনুযায়ী আংশিক বেতন দেওয়ার কথা জানিয়েছিল বিজিএমইএ, কিন্তু এখনো বেশিরভাগ কারখানায় বোনাস দেয়া হয়নি। বেতন নিয়েও শঙ্কায় শ্রমিকরা। বৃহস্পতিবার নাহলে শুক্রবারের মধ্যে আমাকে বন্ধ দিয়ে দিব, বোনাসও দিয়ে দিব। আমাদের বেতন তো দিয়ে দিছে, বেতন এখন হয়তো ছুটি পাবো, বৃহস্পতিবারে না হলে কাজের চাপ হলে শুক্রবারের দিনে শিওর ছুটি পাবো। বেতন তো দিছি, বোনাস আজকালের ভেতর দিব। সরকার ও মালিক পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মহাসড়কে চাপ কমাতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পোশাক কারখানা ঈদের ছুটি। সেক্ষেত্রে বেতন বোনাস না হওয়াকে দুর্ভাগ্যজনক বলছেন শ্রমিক নেতারা। মালিকরা পরিষ্কার করে বলেছেন, শ্রমমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে 20 রোজার মধ্যে তারা বোনাস দিবেন। এইখানে এই কথার মধ্যেও কিন্তু একটা ফাঁকি আছে। তাহলে বোনাস দিবেন, বেতন কবে দিবেন সেটা বলা নাই। আরেকটা কথা হচ্ছে যে বোনাস কত % বোনাস দিবেন সেটাও বলা নাই। প্রতি বছর এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্যা হয়। বিজিএমইএ বলছে ছুটি শুরুর আগেই বোনাস পাবেন শ্রমিকরা, তবে চলমান মন্দাভাবের কারণে অনেক কারখানায় বোনাসের হার কিছুটা কম হতে পারে। এখন পর্যন্ত আমরা ঠিক মতোই আছি, হয়তো 2-1টা কেসে প্রবলেম হইতে পারে, সেটা যদি হয় আমরা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। যদি আমরা না পারি, সরকারের সহযোগিতা আমাদের উপরে সবসময় আছে। তৈরি পোশাক শিল্পে কাজ করছে প্রায় 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগই নারী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বগুড়া ও গোপালগঞ্জে 7 জন নিহত হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। পুলিশ জানায় সকালে বগুড়ার শাহজাহানপুরের ফটকি ব্রিজ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় 3 জন। এর মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন নওগাঁর আব্দুল করিম ও মোখলেসুর রহমান। অন্যদিকে গোপালগঞ্জের মকসুদপুরে দুপুরে বিআরটিসি ও গোল্ডেন লাইন পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বিআরটিসির চালক আবুল শিকদার। পরে হাসপাতালে মারা যান বরগুনার কাউসার ও ভোলার মুন্নি আক্তার। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতির পর জানিয়ে ফিরছি। কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম বন্দরে আসছে 52,000 টন চাল, দাম কমার আশা পরিকল্পনা মন্ত্রী। রাত 9:47 আমরা ফিরলাম।
কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে 52,000 টন চাল খালাস হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। এতে শিগগিরই চালের দাম কমবে বলে আশা করছেন তিনি। এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, চালের দাম নিয়ন্ত্রণে কিছুদিনের জন্য আমদানি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে সরকার। অর্থবছর শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি শতভাগ বাস্তবায়িত হবে বলেও আশা করছেন পরিকল্পনা মন্ত্রী। তবে তিনি জানান, হোলি আর্টিজানের ঘটনায় বিভিন্ন প্রকল্পে জড়িত বিদেশিরা ফিরে যাওয়ায় কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চাল আছে, যেটা ঘাটতি আছে সেটা ইনপুট করার জন্য অলরেডি সরকার ব্যবস্থা নিয়েছে। এখনো আমাদের 50,000 টন 52,000 টন এই দু একদিন মধ্যে খালাস হবে। কিভাবে চাল অনেক পাইপলাইন আছে, ইনপুট চলছে। অনলাইন গণমাধ্যম নীতিমালা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। সজীব বলেছেন, সময় উপযোগী পদক্ষেপ। যে হারে মিথ্যা নিউজ করে গুজব ছড়ানো হয় তাতে নীতিমালা অত্যন্ত জরুরি। আরিফ বলছেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা যাতে অন্য উদ্দেশ্যে ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর রুবেল বলছেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে এত তোড়জোড় কেন? আমাদের দেশে অনলাইন গণমাধ্যম খুব পুরনো নয়। রফিক বলছেন, আগামীতে গণমাধ্যম হিসেবে সবচেয়ে জনপ্রিয় হবে অনলাইন গণমাধ্যম, তাই নীতিমালা থাকা জরুরি। রনি বলছেন, অনেকে এর অপব্যবহারও করেন, তাই নীতিমালা থাকলে এসব অনেকাংশে রোধ করা যাবে। রাসেল বলছেন, অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা ঠিক হবে না। কবির বলছেন, সরকার বিরোধী দলকে নিয়ন্ত্রণের জন্যই এসব নীতিমালা করছে। আশিক বলছেন, অনলাইনে ভুয়া নিউজ আসে, তাই সব জায়গায় রাজনৈতিক বিরোধিতা কাম্য নয়। আসাদ বলছেন, একটি সার্বজনীন অনলাইন বান্ধব নীতিমালা হলে সবাই উপকৃত হবে। মিমি বলছেন, অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালার প্রয়োজন অনেকদিন ধরেই অনুভব করছিলাম। নীতিমালা হলে ভালো হবে কি খারাপ হবে সেটা নিয়ে আসলে সবার মধ্যে শঙ্কা রয়েছে, কারণ আমরা আসলে কোনো একটি আইন হতে গেলে তার প্রয়োগটি আমরা সবসময় দেখি যে দুর্বলের বিপক্ষে, বিরোধীদের বিপক্ষে, যে ভালো মানে যাকে দেখতে পারি না তার বিপক্ষে। তো দেখা যাক। তবে কিছুটা আসলে নীতিমালা থাকাও দরকার, এত বেশি আইনটি হওয়া দরকার ছিল। যদি মানে নীতিমালার অপপ্রয়োগ করতে হয় তাহলে আসলে এখনই অপপ্রয়োগ করার অনেক কিছু আছে, সুতরাং সেই ক্ষেত্রে নীতিমালা হলে নতুন করে কিছু হবে, এটা আসলে নাও হতে পারে। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। ছুটির দিন সিনেমার পরিচালক আজিজুর রহমানের চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর অসুস্থ এই পরিচালকের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের ন্যাশনাল হাসপাতালে। চিকিৎসা সহায়তার আবেদন জানাতে সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান পরিচালক সমিতির সভাপতি গুলজার, অভিনেতা আলমগীর, অভিনেত্রী শাবানা ও মৌসুমী। এ সময় শাবানাকে বুকে টেনে নেন শেখ হাসিনা, মৌসুমীকেও কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী। আজিজুর রহমানের চিকিৎসায় সহায়তার আশ্বাস দেন তিনি। হৃদরোগে আক্রান্ত আজিজুর রহমানকে গত মে মাসে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ১.৫ সপ্তাহ আগে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। জনপ্রিয় কার্টুন চরিত্র বেসিক্যালি আসছে টিভি পর্দায়। নাম ভূমিকা অভিনয় করছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। কার্টুনিস্ট শাহরিয়ারের তত্ত্বাবধানে এটি পরিচালনা করছেন সাইদ রিঙ্কু। দেশে এই প্রথম কোনো কমিক চরিত্র আসছে টিভি সিরিজে। শাহরিয়ারের জনপ্রিয় কার্টুন বেসিক্যালি অবলম্বনে টিভি সিরিজ নির্মাণ করছেন সাইদ রিঙ্কু। এটার মধ্যে ফুল স্কেল যেই জিনিস আমি কার্টুনের ভিতরে 3টা প্যানেলের ভিতরে করতে পারি নাই, সেই জিনিসটা আমি এখানে করার চেষ্টা করছি। সবকিছু মিলে কাজটা করতে আমার কাছে ভালো লাগছে, যেহেতু নতুন প্যাটার্নে কাজ করছি এবং নতুন অভিজ্ঞতা অর্জন করছি। কার্টুন চরিত্রটি টিভির পর্দায় রূপায়ণ করবেন জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। তার মায়ের ভূমিকায় আছেন বিজরি বরকতুল্লাহ। প্রত্যেকের বেসিক্যালি হওয়াটা খুব বেশি কঠিন মনে হচ্ছিল এবং খুব টেনশনে ছিলাম, প্রেশারে ছিলাম। পরে একসময় ভাবলাম যে আচ্ছা আমি আমার মতো করেই করি, হয়তো সবাইকে খুশি করতে পারবো না, সেটা আসলে কোনোদিনও সম্ভব নয় এমনিতে। আমি যে বেসিক্যালিটাকে চিন্তা করেছিলাম আমি সেটাই করি, সো ওইটাই করার চেষ্টা করছি। ধারাবাহিকটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে 10 থেকে 15 মিনিট। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে প্রথম পর্ব। টিভির পর্দায় দর্শক ধারাবাহিকটি দেখতে পাবেন আগামী মে মাস থেকে। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ঘোড়ায় চড়ার কিছু ছবি দেখি। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।